শিক্ষা যদি হয় অমূল্য রতন, তবে এই অমূল্য রতনের কেন হয় অযতন? আর এই শিক্ষাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশের স্বাধীনতার জন্য এদেশের অসংখ্য মুক্তিকামী সোনার ছেলেরা প্রাণ দিয়েছে। তাদের চোখে তখন স্বপ্ন ছিল একটি শিক্ষিত, দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশে। কিন্তু স্বাধীনতার ৩৮ বছর পরেও তাদের স্বপ্ন কি আদৌ পূরণ হয়েছে? না, তাদের সেই স্বপ্ন অনেকাংশেই অপূর্ণ থেকে গেছে। আমাদের দেশে এখনো অসংখ্য শিশু কিশোর অশিক্ষিত। এসব শিক্ষাবঞ্চিত শিশু কিশোরদের নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। প্রথম পর্বে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে। এবারের পর্বে আমি বাঁধন, আমি সৃজনী, আমরা উপস্থিত হয়েছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। শুরু করতে যাচ্ছি শিশু কিশোরদের সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। আমি আদাবার সেউনি থেকে এসেছি। আমি ওষুধের দোকানে কাজ করি। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি তো এক সময় বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওই সময় আপনার মুক্তিযুদ্ধে যাওয়ার যোগদান করার সময় কি আপনার ভয় লেগেছিল? আর আপনার আব্বা আম্মা কি যেতে দিয়েছিল না যেতে না করছিল? আমার মা খুব ছোটবেলা মারা গেছে, সুতরাং মা ছিল না। বাবা তখন দূরে থাকতেন, তাই বাবার সাথেও সেই সময় কোনো যোগাযোগ ছিল না। আমরা তখন ছিলাম ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা তখন ছিলাম ছাত্র আন্দোলনের কর্মী এবং সেই আন্দোলনের ধারাবাহিকতাই মুক্তিযুদ্ধে আমরা যাই, যার জন্য মাঝখানে ভয় লাগার কোনো ব্যাপার ছিল না। আমাদের মধ্যে তখন ছিল একটা বিরাট আশা, বিরাট আকাঙ্ক্ষা যে পাকিস্তানকে পরাজিত করে আমাদের দেশকে স্বাধীন করব, মুক্ত করব। সেরকম একটা জীবন দেওয়ার প্রতিযোগিতা ছিল তখন আমাদের মতো বয়সের যারা ছাত্র বা তরুণ ছিলেন তাদের মধ্যে। সেই হিসাবে তখন ভয়ের প্রশ্ন। আমি সাতক্ষীরা জেলা থেকে এসেছি। হ্যাঁ। আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা যে মুক্তিযুদ্ধের কথা শুনেছি, কিন্তু সেই মুক্তিযুদ্ধের অনেক বছর পরেও আমাদের পাঠ্যপুস্তকে সেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা নাই। সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও বিকৃত হয়ে যাচ্ছে। আমরা বিকৃতি চাই না, আমরা সঠিক তথ্য জানতে চাই। এই সমস্যা মোকাবেলায় আপনার কি কোনো পদক্ষেপ আছে? খুব সঠিক কথা বলেছ। আমাদের দুর্ভাগ্য যে এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। অথচ এই অধ্যায়টাকে নিয়েই সবচেয়ে বেশি বিড়ম্বনা বিকৃত করা হয়েছে। সবাই জানো নিশ্চয়ই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি জেগে উঠেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, দেশ স্বাধীন হয়েছিল এবং আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, লড়াই করেছিল, সমস্ত মানুষই ছিল লড়াইয়ের পক্ষে। সেই ইতিহাস, বঙ্গবন্ধুর ভূমিকা, মুক্তিযোদ্ধাদের ইতিহাস, এই সব কিছুকে বিকৃত করে, বিশেষ করে বিএনপি প্রথম ক্ষমতায় এসে, তারপরে আবার বিএনপি জামাতে ইসলাম এসে এগুলোকে বিকৃত করেছিল এবং তার ফলে আমাদের সঠিক তথ্য, ইতিহাস জানবার সুযোগ থেকে আমাদের শিশুরা, শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছিল। এইবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের দেশের প্রবীণ শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আমরা একটা কমিটি করেছি, যাতে তারা আমাদের পাঠ্যপুস্তকে আগামীবার যেসব পাঠ্যপুস্তক হবে প্রথম প্রাইমারির এবং মাধ্যমিকের, সবখানে সঠিক ইতিহাস তুলে ধরবো আমরা, যাতে সঠিক ইতিহাস, সত্য ইতিহাস আমাদের শিশুরা জানতে পারে, আমাদের তরুণরা জানতে পারে, শিক্ষার্থীরা জানতে পারে। সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই, এ ব্যাপারে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি এবং তা কতদিনে? আমাদের অনেক উপজেলাতেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই, মাধ্যমিক কিংবা কলেজ, কিন্তু প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই সরকারি আছে। তো মুকসেদপুরে নেই, এরকম বহু উপজেলাতেই নেই। তো আপাতত আমাদের সরকার এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মাধ্যমিক কিংবা কলেজ পর্যায়ে সরকারিকরণ করব। যদি সেরকম কোনো নীতি নেওয়া হয়, নিশ্চয়ই মুকসেদপুরের কথাটা বিবেচনায় রাখা হবে। সম্মানিত মন্ত্রী মহোদয়, আমার নাম রনি। আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে আসছি। আমি একজন শিশু সাংবাদিক। শ্রীপুর উপজেলায় যেসব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অর্ধেক বই নতুন ও অর্ধেক বই পুরনো দেওয়া হচ্ছে। ফলে দেখা যাচ্ছে পুরনো বইগুলো পরবর্তী বছরে আর পড়ার উপযুক্ত থাকছে না। তাই আপনার মন্ত্রণালয় পরবর্তী বছরগুলোতে নতুন বই দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবে কি? হ্যাঁ, এই আগামী বছরে যখন বই দেওয়া হবে তখন আমরা আশা করছি যে শতভাগ বই আমরা নতুন দেব এবং বইয়ের মান, কাগজ, ছাপা যাতে আরও ভালো হয়, শিশুদের কাছে যাতে আরও আকর্ষণীয় হয়, সেই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তবে এই ব্যবস্থাটা এই জন্য করা হয়েছিল, বা হয়তো ভবিষ্যতেও করতে হতে পারে, যে বইটা যারা পড়েন তারা যখন পাশ করে অন্য শ্রেণীতে চলে যান তখন এটার প্রয়োজন হয় না, এবং তখন থেকে যদি আমরা ভালো কিছু বই পাই তাহলে সেটা আবার ছাপানো থেকে দেশের জন্য অর্থ সাশ্রয় হয়, সেটা দিয়ে আমরা অন্য কাজ করতে পারি শিক্ষার ক্ষেত্রে। সেই জন্য তবে আগামীবার আমরা ভালো ছাপায়, ভালো কাগজে সুন্দর আকর্ষণীয় বই দেওয়ার চেষ্টা করব। মাননীয় মন্ত্রী মহোদয়,
আমি ইয়াসিন রহমান সুমন, আমি পুরান ঢাকার লালবাগ থেকে এসেছি। আমি বাংলাদেশের শিশুদের প্রতিনিধি এবং একজন ক্ষুদে সাংবাদিক। আমাদের বাংলাদেশের শহর অঞ্চলে অনেক পথশিশুর এবং সুবিধাবঞ্চিত শিশুরা রয়েছে। এই শিশুদের জন্য আমাদের সরকারের নির্ধারিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই শিশুদের জীবনমান উন্নয়নের জন্য দরকার শিক্ষা। সে ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি কিছু ভাবছে? আমাদের যারা এই ধরনের পথ শিশু কিংবা যারা পরিশ্রম করে, কাজ করে, স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, এই ধরনের শিশুদের জন্য কতগুলো স্কুল আমাদের আছে। সেখানে কর্মজীবী শিশুদের স্কুল বা এই ধরনের আছে, সেটা যথেষ্ট না, আরও অনেক প্রয়োজন। তো এই সঙ্গে আমি বলতে পারি যে আমাদের বর্তমান যে সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ক্ষমতায় আসছেন, তাদের প্রতিশ্রুতি হচ্ছে এই যে আমরা আগামী 2001 সালের মধ্যে সব শিশুর জন্য স্কুলে ভর্তি হওয়ার সুযোগ নিশ্চিত করব। সেই হিসাবে আমরা আশা করি যে আমাদের প্রাথমিক স্কুলে যাওয়ার বয়সী শিশু যে শহরে, গ্রামে কিংবা যে কোনো অবস্থায় থাকুক না কেন, তাকে আমরা স্কুলে নেওয়ার ভর্তির সুযোগ সৃষ্টি করে দেবো, যাতে সে ভর্তি হতে পারে, লেখাপড়া করতে পারে। মাফ করবেন মন্ত্রী মহোদয়, তো শিশুদেরকে যখন বেসরকারি বা সরকারি স্কুলগুলোতে ভর্তি করতে যাই, তখন তারা বলেন যে আমাদের স্কুলে যতটুকু সুযোগ ছিল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ততটুকু ফিল আপ হয়ে গেছে, এখন আর এদেরকে ভর্তি নেওয়া সম্ভব না। তখন তাদের সেই শিশুদেরকে ফিরিয়ে আনতে হয়। তো আমি যেহেতু একজন ক্ষুদে সাংবাদিক, তো তখন আমি মনিটরিং করতে যাই বা ফলো আপ করতে যাই স্কুলগুলোতে। তো তখন আমি দেখতে পাই যে সুবিধাবঞ্চিত শিশুর কোনো চিহ্নই নাই সেই স্কুলে। কেন এই অনিয়মটা? সেটা হয়তো সাধারণ স্কুলের কথা হতে পারে, কিন্তু কর্মজীবী শিশুদের জন্য কতগুলো স্কুল আছে, সেই স্কুলগুলোতে সিটের সংখ্যা কম, স্কুলগুলোও কম, সেটা আমি আগেও বলেছি। তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে এই ধরনের স্কুলের সংখ্যা বাড়ে। এটা আমাদের দুর্ভাগ্য যে স্কুলে যাওয়ার বয়সে শিশুদেরকেও কাজ করতে হয়। আমাদের দারিদ্র, যেটা শুরুতেই তারা উপস্থাপকরা বলেছেন যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন ছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন। বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলা হবে, যেখানে সকলের জন্য সব অধিকার নিশ্চিত হবে। সেটা হয় নাই, যে কারণে আজকেও আমাদের শিশুরা স্কুলে যাওয়ার বয়সেও তারা অন্য কাজে যেতে হয়। আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে তাদের জন্য সুযোগ করে দেওয়া যায়, এবং নিশ্চয়ই আমরা সেই লক্ষ্যেই এবার যেমন দিন বদলের ইশতেহার বলেছেন আমাদের নেত্রী, তো দিন বদলের ইশতেহার যদি কার্যকরী করতে পারি, এই দিনই বদলাতে চাই যেটা দুঃখের, কষ্টের, সমস্যার, আমরা সেই দিনই আনতে চাই যেদিন সুখ, শান্তি, সমৃদ্ধি, শিক্ষা এবং দারিদ্র্যমুক্ত সেই রকম সংগ্রাম, সেই রকম জীবনের জন্যই আমরা কাজ করছি। আশা করি ভবিষ্যতে সেই রকম একটা উজ্জ্বল স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি রুবি, এসেছি পুরান ঢাকার নয়াবাজার থেকে। আমি শিশুদের প্রতিনিধি হয়ে কাজ করছি। আমার শিশু বন্ধুরা যারা গ্রামের স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় এসেছে, তারা এখন ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক। গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে ঢাকায় এসে ভর্তি হতে পারছে না, কারণ গ্রামের স্কুলে পড়াশোনার মানের সাথে ঢাকার স্কুলে পড়াশোনার মান অনেক পার্থক্য। এই যে একটা বৈষম্য, এটা আপনার সরকার কিভাবে দেখছে? তুমি ঠিকই ধরেছ যে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক বৈষম্য আছে। সেই বৈষম্য গ্রাম শহরের মধ্যে আছে, শহরেও অনেক স্কুলে পার্থক্য আছে, এবং এইভাবে আমাদের শিশুরা জীবন যখন শুরু করে স্কুলে, তখন থেকে এই বৈষম্যের শিকার হয়। আমাদের প্রাথমিক পর্যায়ে প্রায় 11 ধরনের পদ্ধতি চালু আছে, আমি সময় কম ব্যাখ্যায় যাচ্ছি না। তো সবাই এই যে পদ্ধতিগুলো, ভালো স্কুল মন্দ স্কুল এরকমই একটা সুযোগ সুবিধা পাওয়ার থেকে পার্থক্য হয়। তো আমাদের শিশুরা বেশিরভাগই সেখানে বঞ্চিত হয়। এই যেমন বললা তুমি, শহরের সাথে গ্রামের পার্থক্য আছে, আবার শহরেও পার্থক্য আছে না, অনেক ভালো স্কুল আছে, অনেক স্কুল ভালো না। তো এই যে পার্থক্যটা আছে সেটা আমরা গুছাতে চাই, কিন্তু সেটা রাতারাতি হবে না, কিন্তু সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী, আমার নাম স্বচ্ছ। আমি ফুটবল খেলতে পছন্দ করি, আমার বন্ধুরা ফুটবল খেলতে পছন্দ করে, কিন্তু আমরা দেখছি প্রায় স্কুলে মাঠ নেই। এই জন্য আপনি কি করতে পারেন? খুব সঠিক কথা বলেছ। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের স্কুলগুলো গড়ে উঠছে, পাশে মাঠ নেই। আমাদের সে বিরাট লোকসংখ্যা, এই ঢাকা শহর বিশাল জনগোষ্ঠী বসবাস করে। এখানে বসবাস করার ফলে, বাড়িঘর তৈরির ফলে, দোকানপাট বানানোর ফলে জায়গা কম, স্কুলের পাশে কোনো জমি নেই। স্কুলগুলো গড়ে উঠছে এখন যেখানে কোনো জমি পাশে থাকছে না মাঠ করার জন্য। এটা আমাদের দূর করতে হবে, এবং এখন হয়তো আমরা সব স্কুলের সাথে ঢাকা শহরের মতো জায়গায় পারবো না, এমনকি আজকাল গ্রামেও সম্ভব না, যেখানে জায়গা কমে আসছে। সেজন্য আমাদেরকে ভবিষ্যতে এমন ব্যবস্থা নিতে হবে যেন কয়েকটা স্কুল মিলেও একটা মাঠের সুযোগ পায়, যেখানে খেলতে পারে, তুমিও খেলতে পারো, তোমার বন্ধুরাও খেলতে পারে। সেটা আমাদের ভবিষ্যতে ব্যবস্থা করতে হবে। তো এটা আমাদের কাজ, আমরা চেষ্টা করব। আমি মেহরিন আফরোজ, আমি একজন শিশু সাংবাদিক। আমি গাজীপুর থেকে এসেছি। মাননীয় শিক্ষামন্ত্রীর আমি স্বচ্ছের প্রশ্নের সূত্র ধরে আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন রেসিডেন্সিয়াল এলাকায় মাঠ ব্যতীত অসংখ্য স্কুল গড়ে উঠছে। আইন অনুযায়ী এসব স্কুল কর্তৃপক্ষ স্কুল স্থাপনের জন্য অনুমতি পাচ্ছে কিভাবে? সর্বত্রই আমাদের জমি কম থাকে, যদিও নিয়ম হওয়া উচিত
যে একটি স্কুলের সাথে মাঠ থাকবে, একটা গাছপালা, বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, একটা পুকুর, পানি, সেটা তো আমাদের এখানে নাই বলতে গেলে। কিন্তু আমাদের স্কুলের দরকার, সেজন্য আমরা স্কুল খুলতে বাধ্য হচ্ছি। কারণ স্কুলটা বেশি জরুরি, তার আনুষঙ্গিক এই বিষয়গুলো থাকাটাও জরুরি, কিন্তু ওইগুলো নয় বলে আমরা আরও গুরুত্বপূর্ণ স্কুলটা তো বন্ধ করে রাখতে পারি না। তাই সেটা চালু করছি আমরা। আমাদেরকে ভবিষ্যতে নিশ্চয়ই এর বিকল্প ব্যবস্থা ভাবতে হবে, যাতে খেলাধুলার জন্য, মাঠের জন্য, একটা প্রাকৃতিক পরিবেশের জন্য আমরা সুন্দর কোনো ব্যবস্থা করতে পারি। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমি লালবাগের শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। আমার স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় 500 থেকে 600 ছাত্রছাত্রী রয়েছে। এর ফলে মাত্র 4 জন শিক্ষক, তারা আমাদেরকে সময় দিতে পারছেন না। এটা কি হইল? আমাদের প্রাথমিক স্কুলগুলোতে এখনও অনেক জায়গায় 3 শিক্ষকের স্কুল, 3 জন আছেন, 3টা পদ, 4টা পদ, 5টা পদ, 5টা শ্রেণী, কমপক্ষে 5 জন শিক্ষক না হলে তো ক্লাস একসাথে চলবে না। আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ জায়গায় 2 শিফটে স্কুল হয়, যেহেতু 2 জন বা 3 জন শিক্ষক থাকেন। 3টা পদ থাকলেও একটা হয়তো খালি, 5টা পদ থাকলে হয়তো 2টা খালি, সেজন্য আমরা একসাথে পারি না। তাই আমাদের শিক্ষকের সংখ্যা কম, আমাদের দক্ষ শিক্ষকের সংখ্যা কম। আমাদের শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিক্ষক। তিনি যদি আমাদেরকে ভালো শিক্ষা দেন, তাহলে ভালো শিক্ষার সুযোগ হয়। সেই শিক্ষকের সংখ্যাই তো আমাদের কম। তো এইটা আমরা দূর করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের এই নতুন সরকার আসার পরে কতগুলো পদক্ষেপ আমরা নিছি। এই সপ্তাহের মধ্যেই আমরা নতুন 20,000 শিক্ষক নিয়োগ দিছি। আমরা আশা করছি আরও 15 দিনের মধ্যেই আমরা বিজ্ঞপ্তি দিব, আরও প্রায় 25,000 শিক্ষক আমরা নিব। আমাদের প্রধানমন্ত্রী এটা বলছেন যে আমরা শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিব, শিশুদের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিব। সেই হিসাবে আমরা অগ্রাধিকার দিয়ে চেষ্টা করছি। আমি অপু মাহমুদ, আমি এসেছি গোপালগঞ্জ থেকে। আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় শিক্ষামন্ত্রী পাকিস্তান থেকে মুক্ত হওয়ার 38 বছর পরও আজও গোপালগঞ্জের কওমি মাদ্রাসাগুলোতে বাংলার বদলে উর্দু পড়ানো হচ্ছে। এসব শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে আমরা জানতে পারি তারা বাংলা পড়তে চায়। এ ব্যাপারে আপনার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা? আমরা চাই যে আমাদের সব ধরনের শিক্ষার মধ্যেই এমন শিক্ষা হোক যাতে সকলে সমান এক ধরনের শিক্ষা পাইতে পারে, এবং সেই শিক্ষাটা যেন বাস্তব হয়, যেন বাস্তব জীবনে কাজ করে এটা পেশায় নিয়োজিত হতে পারে। তো আমাদের কওমি মাদ্রাসাগুলো, সেগুলোতে আমাদের সরকারি কোনো কারিকুলাম অনুসরণ করা হয় না, বা কোনো বোর্ডের অধীনেও তারা না। আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন। আমরা তাদের বলেছি যে বাস্তব জীবনের প্রয়োজনে ধর্মীয় শিক্ষা চলবে, সেই পাশাপাশি আধুনিক শিক্ষা, যেমন ভাষা, যেমন গণিত, ইতিহাস, কম্পিউটার শিক্ষা, এগুলো যাতে তারা শিখতে পারেন সেই ব্যবস্থা আমরা করতে পারি, সেরকম আমরা চিন্তা করতেছি, আলাপ আলোচনা চলছে। আমরা আশা করি সেরকম একটা ব্যবস্থা ভবিষ্যতে নিব, যাতে ধর্মীয় শিক্ষার সাথে সাথে বাস্তব কর্মমুখী জীবনের আধুনিক শিক্ষাও তারা লাভ করতে পারেন। মাননীয় মন্ত্রী, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এই সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলামের সাথে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলামের কোনোই মিল নেই। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে একই শিক্ষা কারিকুলামের আওতাভুক্ত করা যায় সেভাবে কি আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? প্রথমত হচ্ছে যে তুমি বেসরকারি যেগুলো বলেছো, বেসরকারি অনেক ধরনের আছে, যেমন এনজিও আছে, যেমন সাধারণ জনগণের উদ্যোগে আছে। তো সাধারণ জনগণের উদ্যোগে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠছে বা মাধ্যমিক স্কুল গড়ে উঠছে, সেগুলো আমাদের মূল যে ধারার শিক্ষা তার সাথে চূড়ান্ত পর্যায়ে সম্পৃক্ত হন এবং এইভাবেই এগিয়ে যান। কিন্তু ইংলিশ শিক্ষার নামে কিংবা অন্যান্য শিক্ষার নামে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যারা হয়তো সেটা অনুসরণ করেন না। ঠিকই বলেছ, সেটা কখনো আমাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এরকম ভাবছি যে আমরা রাতারাতি তো পারবো না, আমরা ভবিষ্যতে এরকম চেষ্টা করব সমস্ত দেশের শিশুর জন্য যে যেখানেই পড়বে একই কারিকুলাম, একই সিলেবাস, একই পাঠ্যসূচি আমরা তৈরি করব, এবং যে যেখানেই পড়েন এইটা তাকে পড়তে হবে 5ম শ্রেণী পর্যন্ত। এবং এইটা যারা মাদ্রাসায় পড়বেন তার সাথে এটা পড়ে তারপরে মাদ্রাসার অন্যান্য পড়া, ধর্মীয় পড়া সেটা ঠিক করবেন। যারা ইংলিশ স্কুলে পড়বেন তারা এই শিক্ষাটা অবশ্যই পড়বেন, সেই সঙ্গে তারা আরও বাড়তি ইংরেজির জন্য আরও কিছু শিখতে চান, বাধা নেই। কিন্তু আমাদের সকল শিশুর জন্য একই পাঠ্যক্রম, একই ধরনের সমান সুযোগ এবং সমান শিক্ষা আমরা চাই। সেটা কিন্তু আমরা কাজ শুরু করছি, সময় লাগবে, এবং আশা করি আমরা একটা সময় সেটা সফল হতে পারবো। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আমরা বছরের প্রথম 3 মাসেও শিক্ষা বোর্ডের বই পাইনি। এছাড়া আমরা যখন বইটা পেয়েছি তখন তার দামও লিখিত মূল্যের চেয়ে দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। আমরা বইগুলোর ভালো ছাপা পাচ্ছি না, অনেক বইয়ের পৃষ্ঠাও নাই। এই সমস্যা মোকাবেলায় আপনার মন্ত্রণালয় কি কোনো কাজ করছে? প্রথমত যে প্রাথমিকের যে বই সেটা কিন্তু আমরা সময় মতো পৌঁছে দিয়েছি। আর মাধ্যমিকের বইয়ের ব্যাপারে যেটা বলেছো এটা ঠিক,
এইটা আমরা যখন এই সরকার নতুন সরকার আসলো 6 তারিখে শপথ নিছে রাত্রের বেলা, 7 তারিখ থেকে আমরা কাজ শুরু করছি। কিন্তু এই বই দেওয়ার জন্য প্রস্তুতি এবং সব বিতরণ কাজ শুরু হওয়ার কথা 31শে ডিসেম্বরের মধ্যে। তাহলে আমরা আসার এক সপ্তাহ আগে তার শেষ হয়ে যাওয়ার কথা। আমরা এসে দেখলাম সেই কাজগুলো সঠিকভাবে হয়নি এবং সেই নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, অনেক অনিয়ম হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমরা এটাকে অস্বীকার করি নাই, আমরা দায়িত্বটা নিয়েছি। আমরা বলতে পারতাম জায়গার গভর্নমেন্ট করছে, আমরা কি করব, আমরা বলি না এই কথা। আমাদের নৈতিকভাবেই আমরা মনে করি সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য সেটা করা উচিত। সেজন্য আমরা দায়িত্ব নিছি এবং যথাসম্ভব আমরা চেষ্টা নিছি যাতে উপযুক্ত হয় বই ছাপানো যায়। কিন্তু কিছু অসৎ লোক এবং কিছু লোক সমস্যা সৃষ্টি করার উদ্দেশ্যমূলকভাবে করছে, কিছু বাড়তি মুনাফা লোভকারী, এই সব মিলে তারা এমন একটা জট পাকাইছে যে জটের কারণে বইয়ের ছাপা সময় মতো হয় নাই, বিলি সময় মতো হয় নাই, বাজারে সময় মতো যায় নাই। এই সুযোগ গ্রহণ করে মুনাফা লোভ করার জন্য বেশি দামে বিক্রি করছে, সাথে আরও নোট বই বিক্রি করার চেষ্টা করছে। সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি যাতে ভবিষ্যতে সামনের বছর সময় মতো বই ছাপা হয় এবং সময় মতো সকলের হাতে পৌঁছায় সেই ব্যবস্থা। আমি শামসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমার মতন যে আরও শিশুরা আছে যাদের মা বাবা নেই, কোনো জায়গা নেই থাকার, তাদেরও আমার মতন ইচ্ছে হয় যে স্কুলে পড়বো। তারা পড়তে পারে না, স্কুলের টাকা নেয় ভর্তির জন্য। তার জন্য আপনি কি করবেন তাদের জন্য? আমাদের তো প্রাথমিক স্কুলে পড়তে কোনো খরচ লাগে না, কারণ কোনো বেতন দিতে হয় না, টাকা দিতে হয় না, বইও বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই ধরনের শিশুদের সেই সুযোগটা নিজেদের জীবন থেকে বঞ্চিত হয়ে গেছে। তাদের বাবা মা না থাকার জন্য, তাদের কোনো আয় রোজগার না থাকার জন্য বা তাদের পরিবার না থাকার জন্য, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু তারা তো আমাদের সমাজেরই অংশ, তারাও তো আমাদের শিশু, তাদেরকে বাদ দিয়ে আমরা আগাতে চাই না। তাই আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিব। আমাদের বিরাট আশা, বিরাট স্বপ্ন, সেটা আমরা আশা করি সকলের জন্যই পূরণ করব। আমাদের ঢাকার যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে ভর্তি হতে গেলে অনেক টাকা নেয়। আর গ্রামেও যেরকম আপনার সুবিধা বঞ্চিত মানুষ আছে বলেই তো তাদের জন্য ফ্রি করা হয়েছে, কিন্তু ঢাকায় কিন্তু সেটা করা হয়নি। ঢাকায় ভর্তি হতে টাকা নিচ্ছে, আর প্রাইমারি থেকে যে বিনামূল্যে বইগুলো পাবে সেগুলো তারা কিনে নিচ্ছে। এই যে আসলে একটা ব্যবধান, এটা আসলে আপনার মন্ত্রণালয় কিভাবে দেখছে? কিছু স্কুল আছে খুব বেশি ভর্তি ফিস নেয়, খুব বেশি বেতন নেয়, সেগুলোতে কিছুটা যারা ধনী পরিবারের সন্তানরা সুযোগ পায়। কিন্তু সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো, সেগুলোতে কিন্তু ভর্তি টাকা দিতে হয় না কিংবা সেখানে বেতন দিতে হয় না। যদি এইরকম আমাদের যে সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কোথাও কেউ করে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এটা করার কোনোই নিয়ম নেই, সরকারিভাবে সমস্ত বেতন দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই এটা হয়তো জানো বা জানো না, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি প্রথমে সিদ্ধান্তগুলোর মধ্যে সিদ্ধান্ত নেন যে আমাদের সমস্ত প্রাথমিক শিক্ষাকে সরকারিকরণ করতে হবে এবং সব শিশুর জন্য বিনামূল্যে পড়ার ব্যবস্থা করতে হবে। যেজন্য তখন প্রায় 37,000 স্কুল ছিল প্রাথমিক বিদ্যালয়, সবগুলোকে তিনি সরকারিকরণ করেন এবং সরকারের বেতন সব কিছু শিক্ষকরা পায় এবং বিনা বেতনে পড়ে। তো সেই এরপরে কিন্তু আমাদের আরও অনেক অনেক স্কুল বাড়ছে, এখন প্রায় 80,000 প্রাথমিক বিদ্যালয়। এরপরে আর তো সরকারিকরণ হয় নাই। তো আমরা আশা করি যে ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমাদের সাধারণ পরিবারের সন্তানরা যাতে পড়তে পারে সেরকম নিশ্চয়তা আমরা তৈরি করব। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি তৌকি ইমাম সৈকত, এসেছি বরগুনা থেকে। আমি একজন শিশু সাংবাদিক। গত 17ই মার্চ আমাদের কথা এই একই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে বরগুনার সিডর উত্তর শিশুদের লেখাপড়ার দুরবস্থার কথা আমি বলেছিলাম। তিনি এই সমস্যার আশু সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ব্যাপারে আপনার মন্ত্রণালয়ের অগ্রগতি কতদূর? সিডরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল কিংবা ভেসে গিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বিষয়ে বক্তব্য রাখছেন, তারপরে বা তার সময় থেকে আমরা যে কাজটা শুরু করছি, বর্তমানে আমি সঠিক সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু সেই অনুমানে আমরা প্রায় শতকরা 80 থেকে 90% বিদ্যালয় পুনর্নির্মাণ করে ফেলছি এবং সেগুলো মেরামত যেগুলো ছিল সে মেরামত সম্পন্ন করে ফেলছি। সুতরাং সেই কাজটা অনেক দূর এগিয়ে গেছে এবং সিডরের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা কর্মসূচি নিয়ে আলাদা অর্থ দিয়ে সেগুলোকে মেরামত করা হয়েছে, নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, নতুন ডেভেলপ করা হয়েছে। এরপরেও কিছু বাকি আছে, খুব সামান্যই বাকি আছে, হয়তো শতকরা 10% বা এরকম হতে পারে। সেটা সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করছি এবং ব্যবস্থা নিচ্ছি। আশা করি যে সিডরে ক্ষতিগ্রস্ত কোনো বিদ্যালয়ই অসম্পূর্ণ থাকবে না, সেগুলো মেরামতের প্রয়োজনে মেরামত করা হবে, নতুন করার ব্যাপার করা হবে। প্রায় তো শেষ হয়ে আসছে কাজটা আমরা করছি। আমি একজন শিশু সাংবাদিক। সম্মানিত শিক্ষামন্ত্রী, সাতক্ষীরাতে প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নমুখী শিক্ষা পরিচালিত হচ্ছে। এই বিভিন্নমুখী শিক্ষাকে একমুখী করার ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা আছে? যে আমরা চাই প্রাথমিক স্তরে আমাদের সব শিশুরা একই ধারার লেখাপড়া শিখবে।
তুমি যেটা বলেছো খুবই সঠিক, সেও বলেছিল আগে প্রশ্ন করছি বক্তব্যের মধ্যে, যে এখন বিভিন্ন ধারার স্কুল আছে, যেটা আমিও বললাম প্রায় 11 ধরনের পদ্ধতি প্রাথমিকে চালু আছে। এখানে বৈষম্যের এখান থেকেই শিকার হচ্ছে এবং সবার সমান সুযোগ পাচ্ছে না। তো আমরা চাই সকলের জন্য সমান সুযোগটা নিশ্চিত করতে, সময় সাপেক্ষ যদিও আমরা সেটা করতে কাজ শুরু করছি। দ্বিতীয়ত আমরা চাইব একই বিষয়ে যেন, অর্থাৎ সকলের জন্য যেন একই সিলেবাস, একই কারিকুলাম হয়, একই পাঠ্যসূচি হয়, সেটা আমরা তৈরি করব, যাতে সব স্কুলে সকলে একই শিক্ষা লাভ করতে পারে। এর বাইরেও যদি কোনো স্কুলে ধর্মীয় শিক্ষা বা মাদ্রাসা হয় সেটা হবে, ইংলিশ স্কুলে আরও বেশি শিক্ষা দেয় তা হবে, কিন্তু আমরা সকলের জন্য ন্যূনতম একটা মানসম্মত পাঠ্যসূচি শিক্ষার ব্যবস্থা আমরা করতে চাই। সেটার জন্য আমরা দৃঢ় আছি এবং ইনশাল্লাহ আমরা সেটা আশা করি যে সম্পন্ন করতে পারব। আমার নাম শাহিদা, আমি শ্যামলী আদাবর থেকে এসেছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে সব জায়গায় বিদ্যুৎ সংকট চলছে, কিন্তু আমাদের আদাবর এলাকায় 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টায় কারেন্ট চলে যায়। সামনে আমাদের পরীক্ষা, এতে আমাদের লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি? ঠিকই বলেছো যে এটার জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেটাও আমাদের একটা দুর্ভাগ্যের প্রতিফলন। আমরা এখানে বলতে চাইনি, তবুও বলতে বাধ্য হচ্ছি যে বিগত যে সরকার ক্ষমতায় ছিল, বিএনপি জামাতে ইসলাম, তারা ক্ষমতায় এসে কোনো নতুন বিদ্যুৎ উৎপাদন করে নাই। তার আগেও বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, সেই সময় বিদ্যুৎ ছিল প্রায় 1600 মেগাওয়াট তৈরি হতো। তারপর তার সরকার, তারই উদ্যোগে সেই সময় এটা বৃদ্ধি পেয়ে প্রায় 4200 মেগাওয়াটে আমরা রেখে গেছি। তারপরে আবার যখন জামাত বিএনপি সরকার এসছে, তারা কোনো নতুন বিদ্যুৎ উৎপাদন করে নাই, কিন্তু তারা খরচ দেখাইছে যে 20,000 কোটি টাকা বিদ্যুতের জন্য খরচ করছে। দেশে যে দুর্নীতির কথা শুনো, লুটপাটের কথা শুনো, এই একটা উদাহরণ। তার ফলটা কি হচ্ছে? আজকে আমরা কষ্ট ভোগ করতেছি, লেখাপড়া করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য চলতেছে না, কলকারখানা চলতেছে না, অর্থনীতি সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ এমন জিনিস, রাতারাতি ইচ্ছা করলে তৈরি করা যায় না, কিংবা বাজারে কোটি টাকা নিয়ে গেলেও কিনে আনা যায় না। সেটাকে তৈরি করতে হয়, সময় লাগে 2-2.5 বছর। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই বিষয়ে জোর দিচ্ছেন, প্রচেষ্টা গ্রহণ করছেন যাতে হইতে পারে। এবং এটা আমরা বুঝতে পারছি যে শিক্ষার জন্য অন্যান্য ক্ষেত্রের মতোই লেখাপড়ায় বাধা হচ্ছে। যেমন এইবার এইচএসসি পরীক্ষা চলছে, এখন এসএসসি পরীক্ষা হয়ে গেছে, বিদ্যুতের সংকট এখন আছে। তা সরকার এই ব্যবস্থা করে দিয়েছেন যে পরীক্ষার হলে অন্তত যেন সব জায়গায় বিদ্যুৎ থাকে, যাতে গরমে কষ্ট না পায়, ফ্যান চলতে পারে, কিংবা কোনোখানে অন্ধকার থাকলে যেন বাতি জ্বালাই করতে পারে। এইরকম কিছু ব্যবস্থা আমরা করতে বলছি। কিন্তু বিদ্যুতের সংকটটা আগের গভর্নমেন্ট তৈরি করে গেছে, লুটপাট করে টাকা নিয়ে গেছে, এখন আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে। সময় সাপেক্ষ ব্যাপার, ইচ্ছা করলেই রাতারাতি করা যায় না। আমরা আশা করি যে যথাসময়ে বিদ্যুৎ উন্নতি হবে এবং আমরা তার সুফল পাব। আমার নাম মোহাম্মদ ওসমান গাজী, আমি এসেছি গাজীপুর থেকে। আমি একজন সবজি বিক্রেতা। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, গাজীপুরে শত শত শিক্ষাবঞ্চিত শিশু রয়েছে যারা অর্থনৈতিক সমস্যার কারণে লেখাপড়ার কোনো সুযোগ পাচ্ছে না, তাই তাদের স্কুলে পাঠানোর জন্য আপনার কোনো পদক্ষেপ আছে কি? তুমি কি সবজি বিক্রির পাশাপাশি স্কুলেও যাও? জি না, এখন আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি। তোমার জন্য আমি খুবই কী বলবো, আন্তরিকভাবে তোমার কাছে আমার ভালোবাসা মনে হচ্ছে যে তুমি এই যে জীবনের সংগ্রামের মধ্যে প্রবৃত্ত হয়েছো বাধ্য হয়ে, তোমার আরও লেখাপড়া করার প্রয়োজন ছিল, যে তুমি বলছো যে তোমার মতো আরও অনেকে আছে যারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আমরা তাদের সুযোগ সৃষ্টির জন্যই আমরা কাজ শুরু করেছি। এবং যে কথাটা আমি বললাম যে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, তখন জনগণের কাছে, জনগণ সেটাকে রায় দিয়ে আসছেন। এখন এই সরকারের তার মধ্যে এইটাই লক্ষ্য যে আমরা সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা আসার পরে নির্দেশ দিলে তো হবে না, সেই কাজটা করে আমাদেরকে ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সেই কাজটা আমরা শুরু করছি এবং আমরা আশা করি যে যারা এখন শিক্ষা থেকে বঞ্চিত তারা ভবিষ্যতে শিক্ষার সুযোগ পাবেন। এরপরেও বলছি, যাদের বয়স হয়ে যাবে 14-15 বছর, তখন তো আর পাঠশালায় ভর্তি হতে পারবে না। এরপরেও এই কর্মসূচিতেই মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন যে আমরা এর পরবর্তীকালে 2017 সালের মধ্যে 14 বছর থেকে যাদের বয়স হবে 45 বছর পর্যন্ত, যারা শিক্ষা লাভ করতে পারেন নাই, তাদেরকে আমরা সাক্ষরতা বা শিক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করব এবং আমরা যাতে তারা পড়তে পারেন, লিখতে পারেন, হিসাব নিকাশ রাখতে পারেন, এই রকম ন্যূনতম একটা শিক্ষা দেব। সেটার জন্য আমরা একটা ব্যাপক কর্মসূচি নিচ্ছি। আশা করি যে ওই সময়ের মধ্যে এখন যারা শিক্ষা লাভ করতে পারেন নাই, অথচ বয়স হয়ে গেছে, তাদেরকেও আমরা শিক্ষার আওতায় নিয়ে আসবো। আমরা নাজমা, আমি আদাবর থেকে আসছি, আমি সেলাই কাজ করি। আমাদের আদাবর এলাকায় অনেক বেসরকারি স্কুল রয়েছে, সেসব স্কুলে ভর্তিতে অনেক টাকা লাগে। আমাদের বাবা মা সেসব স্কুলে ভর্তি করতে পারে না, তাই আমার মতো অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ওই এলাকায় সরকারি স্কুল থাকলেও অনেক দূরে। মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের ওই এলাকায় কোনো সরকারি স্কুল তৈরি করে দেবেন কি?
আমরা নিশ্চয়ই এই বিষয়ে খোঁজ নিব যে সব এলাকায় স্কুল নেই, কম আছে, সেগুলোতে আমরা স্কুল করব এবং এই জন্য আমরা একটা কর্মসূচিও নিচ্ছি। আমরা হিসাব করে দেখেছি এখন এসে সারা দেশে প্রায় 2000 গ্রাম আছে যেখানে কোনো স্কুল নেই। শহরেও এরকম কতগুলো পাড়া আছে বা এলাকা আছে যেখানে হয়তো স্কুল নেই। তো যেখানে স্কুল নেই, পড়ার সুযোগ নেই, সেখানে আমরা স্কুল করার ব্যবস্থা করব, নিশ্চয়ই যাতে সবাই সুযোগ লাভ করতে পারে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, বাংলাদেশ ব্যতীত পৃথিবীর প্রায় সব দেশেই মাধ্যমিক পর্যায়ের বইগুলো কালারফুল, কিন্তু আমাদের দেশে বিশেষ করে বিজ্ঞান বইটা কালারফুল নয়, ফলে আমরা যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারছি না। এ ব্যাপারে আপনি কি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? প্রথম কথা, আমাদের মতো সব দেশে আছে, আমাদের দেশে নাই, কথাটা ঠিক না। আমাদের মতো এরকম বহু দেশ আছে যারা আমাদের মতো এখনও পশ্চাৎপদ আছে, এখনও উন্নত হয় নাই। আমাদের চেয়ে আরও পশ্চাৎপদ দেশ আছে যাদের এখানে আরও বেশি সুযোগ থেকে বঞ্চিত আছে শিশুরা। তবে আমরা এটা কোনো যুক্তি নয় যে আমাদের এটা ঠিক আছে, আমাদের এটাকে উন্নত করতে হবে। আগেও বলেছি যে আমরা এই বছরই চেষ্টা করব আরও ভালো ছাপা, আরও উন্নত, যেখানে সম্ভব ছবি দিয়ে বইটা ভালো বই ছাপানো। তো সেইটা আমরা এই বছর হয়তো কিছুটা উন্নত করতে পারি, কিন্তু অবশ্যই আমরা ভবিষ্যতে প্রতি বছরই উন্নত করে যাব, যাতে একটা সময় এসে যেরকম বললে যে উন্নত দেশে যেত ভালো বই পায়, আমাদের শিশুরাও যেন সেরকম বই পায়, আমরা সেই চেষ্টা করব। মাননীয় মন্ত্রী মহোদয়, ডিজিটাল বাংলাদেশ এ সরকারের প্রধান প্রতিশ্রুতি। শিশুদের স্কুল পর্যায় থেকে তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত করার ব্যাপারে আপনার মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কি? ডিজিটাল বাংলাদেশ মানে একটা উন্নত বাংলাদেশ, যেখানে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি জনগণের হাতের নাগালের মধ্যে চলে আসবে। আমরা ঘরে বসেই জ্ঞান সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য জানতে পারবো। সেটাকেই বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। সেরকম একটা আধুনিক বাংলাদেশের স্বপ্ন। তো সেই জন্য আমাদের কাজ করতে হবে এবং সবথেকে বেশি কাজ করতে হবে আমাদের শিক্ষার ক্ষেত্রে। ঠিকই বলেছ, আমরা এখন এই পদক্ষেপ নিব যাতে আমরা সবার কাছে কম্পিউটার শিক্ষাটা পৌঁছে দিতে পারি, আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে পারি। খালি কম্পিউটার হলে হবে না তো, আধুনিক জীবন, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সবই আমাদের আয়ত্ত করতে হবে। সেজন্য আমরা ব্যবস্থা নিব। যেমন আমরা এই গত বৃহস্পতিবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আরও 650 স্কুলে, হাই স্কুলে কিংবা কলেজে আমরা নতুন করে 2টা করে ল্যাপটপ দিচ্ছি, কম্পিউটার। আমরা এইবার যে নতুন কারিকুলাম তৈরি হবে, আমরা চেষ্টা করব ক্লাস 9-এ সকলের জন্য একটা বিষয়, আমরা পুরা দিতে পারবো না, এখন দিতে গেলে নানা সমস্যা দিবে, সময় কম, অন্তর্ভুক্ত করবো যেন কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা লাভ করতে পারে। সেইভাবে আমরা চেষ্টা করব যেন এইরকম একটা কম্পিউটারের ব্যবস্থা আমরা করে শিক্ষার ব্যবস্থা করতে পারি, যেন অন্ততপক্ষে থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে শিক্ষাটা লাভ করতে পারে। আমরা আরও চিন্তা করতেছি, আমি এটা খবর নিছি অনেক দেশ থেকে। মিশরে একটা খবর জানলাম যে সেখানে বড় বাস আছে, সেইখানে কম্পিউটার বসাইয়া ভিতরে সব খালি ফাঁকা করে দিছে, ঘুরে ঘুরে স্কুলে গিয়ে কম্পিউটার দেখাইয়া শিক্ষা করে নিয়ে আসে। আমিও ইতিমধ্যে এখানে বলছি তারা আমাদের কিছু কম্পিউটার দিবেন আশা করতেছি। হয়তো বাস দিয়ে পারবো না, কোনো না কোনোভাবে চেষ্টা করব সবাইকে কম্পিউটারের সাথে পরিচয় করাইতে। আমি মনে করি এখন প্রায় সব উপজেলা শহরে কম্পিউটার আছে, ব্যবসায়িকভাবেই আছে, ওই যে টাইপ করে নানা রকম কাজ টাজ করে। তা আমি ভাবছি যে এরকম করবো যে বইতে পড়ে নিবে, ছবি টবি দিয়ে আমরা দেবো সব ক্লাসের জন্য। আর গ্রামের স্কুলগুলোতে একটা শিক্ষা সফরের মতো একদিন উপজেলা শহরে এসে ব্যবস্থা করে যাবেন আগে শিক্ষক, এবং একদিন এসে কম্পিউটার দেখাই নিয়ে যাবেন। তারপরে একটা ধারণা হবে, পরে আসতে যাবে। এবং প্রযুক্তিটা এমনই জিনিস, এই যে মোবাইল ফোন দেখবা, বয়স্করা যত সহজে ধরতে পারে না, বাচ্চারা কিন্তু ধরে ফেলে। আমরা এক সময় দিব, টিপাটিপি করলেই এমনিতে বেরিয়ে আসবে, জানতে পারবে। তো আমরা কোনো না কোনো পদ্ধতি বের করবো। আমি নানা দেশের নানা জায়গার খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি যে কীভাবে আমাদের শিশুদের কাছে নতুন প্রযুক্তি, আধুনিক জ্ঞান, বিজ্ঞান পৌঁছে দেওয়া যায়, তারা আয়ত্ত করতে পারে। যত বেশি তাড়াতাড়ি আয়ত্ত করবে, তত বেশি আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমাদের হাতের নাগালের মধ্যে পাবো। ডিজিটাল বাংলাদেশে আমাদের মতো শিক্ষাবঞ্চিত এবং সুবিধাবঞ্চিত শিশুদেরকে অংশগ্রহণ করা যাবে? যখন ডিজিটাল বাংলাদেশ হবে তখন আমরা আশা করছি শিক্ষাবঞ্চিত কেউ থাকবে না। সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। তো এর মধ্যে আমি আগেও বলেছি যে আমরা সকলের জন্যই শিক্ষার ব্যবস্থা করব, এবং সেখানে এই আধুনিক তথ্য প্রযুক্তি, কম্পিউটার, জ্ঞান বিজ্ঞান জানবার যে সুযোগ, সেটা যদি সৃষ্টি হয় তাহলে পরে ভবিষ্যতে সেটা সবাই করতে পারবে। অবশ্যই ডিজিটাল বাংলাদেশ মানে সকলের জন্য ডিজিটাল বাংলাদেশ, সেটা অবশ্যই হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার এই শত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিশুদের আমি বলি, শিশুদের সাথে গল্প করা, সময় কাটানো, কথা বলা, শিক্ষা বিষয়ে কথা বলা, এবং এইভাবে এটা একটা খুবই আনন্দের বিষয়। আমার ব্যস্ততার নয়, এটা আমার জন্য একটা আনন্দের বিষয়। এবং আমি আজকে এখানে কথা বলে
আমি নতুন কিছু বলতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখে গেলাম, জেনে গেলাম, বুঝে গেলাম। আমি মনে করি আমার কাজে, আমার বাস্তব জীবনে এগুলো সাহায্য করবে।